আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? Walaikum assalam. How can I help you today? আচ্ছা, তো আমাদের গত ক্লাসের টপিকটা ছিল কি? আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, তাই না? তো যারা যারা আছেন, ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন কে কে, কাইন্ডলি আমাকে একটু বলবেন। আচ্ছা, অনেকেই করছেন, দুই একজন করতে পারেন নাই, তাই না? যারা করতে পারেন নাই কাইন্ডলি, যারা করতে পারছেন তাদেরকে একটু হেল্প করবেন। ফেসবুক গ্রুপে তো সবাই আছেন, তাই না? আচ্ছা, তো এখানে তো আসলে তেমন কিছু নাই, যেভাবে দেখাইছি স্টেপ বাই স্টেপ, জাস্ট হচ্ছে আমাদের শুধুমাত্র ক্রিয়েট করা প্রয়োজন। তো আজকে আমাদের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে, তো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগ ইন অ্যান্ড ইউস্ট এসইও প্লাগ ইন দুইটা ইনস্টল করছেন? সরি সরি, ক্লাসিক এডিটর অ্যান্ড র্যাঙ্ক ম্যাথটা। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব, যেটা জানবো, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইও অপটিমাইজেশন নিয়ে আমরা কথা বলবো। তো অন পেজ এসইও অপটিমাইজেশন করার জন্য ক্লায়েন্ট আপনাকে কি দেবে, অ্যান্ড পরবর্তী স্টেপগুলো আমাদের কি কি প্রয়োজন। প্রথমত, আমাদের যেটা করতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেক সময় কন্টেন্ট পাবলিশ করা থাকে, বাট ওই কন্টেন্টটা আমাদের যেটা করতে হয়, আমাদের নিজেদেরকে পাবলিশ করতে হয়। আমাদের নিজেদেরকে পাবলিশ করে দেন হচ্ছে আমাদের অন পেজ এসে করতে হয়। অনেক সময় ক্লায়েন্ট নিজে পাবলিশ করে রাখে, তখন কি করতে হয়? নিজে পাবলিশ করে রাখলে শুধুমাত্র আমরা কি করতে পারি, সুন্দরভাবে আমরা ওইটাকে অপটিমাইজেশন করতে পারি। কাইন্ডলি যারা ক্যামেরাটা অন রাখছেন তারা অফ করবেন। আমি তো অনেকগুলো অফ করে দিছি, তারপরেও অনেকজন আছেন যারা আহ এখন অফ করে নাই। তো এখানে আমাদের এই দিকটা যদি আমরা লক্ষ্য করি, যে কন্টেন্টের কথা, এখান থেকে যদি আমরা এটা লক্ষ্য করি যে কন্টেন্ট ক্লায়েন্ট আপনাকে কিভাবে দিয়ে দেবে, এরকম ভাবে ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দেবে। অ্যান্ড এখানে আমাদের কন্টেন্টটা নিয়ে আমাদের কি কি কাজ করতে হবে, কন্টেন্টটা নিয়ে আমাদের কি কি কাজ করতে হবে, আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ অন পেজ এসইওটা দেখবো। ওকে, অন পেজ এসইওটা দেখবো। ওকে, তো এখানে আমাদের পুরো একটা কন্টেন্ট আছে। এই কন্টেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব, একদম পূর্ণ একটা কন্টেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এই শেয়ার করা কন্টেন্ট থেকে আপনারা কি করতে পারবেন, এই শেয়ার করা কন্টেন্ট থেকে আপনারা ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, আপনি যখন র্যাঙ্ক ম্যাথ এসইও অ্যান্ড ক্লাসিক এডিটরটা ইনস্টল করবেন, তখন আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে, যে ইন্টারফেসটা যে ইন্টারফেসটা আসবে, জাস্ট আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এই জায়গায় আপনারা দেখবেন এরকম অ্যাড টাইটেল লেখা আছে এবং নিচে এরকম ঘর আছে। সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে, আমার এই জায়গাতে একটা এসইও স্কোর শো করবে। এখানে যদি আমরা দেখি এসইও স্কোর শো করবে, এই যে স্কোর 100-এর মধ্যে অন, এইটাকে আমাদের এসইও স্কোরে 80+ করতে হবে। এর জন্য আমরা কন্টেন্টকে আমরা ফার্স্ট প্লেসমেন্ট করব। কন্টেন্টকে প্লেসমেন্ট করার পর ওইটার উপর আমরা অন পেজ এসে অপটিমাইজেশন করব। তো আপনারা যখন দেখবেন এরকম কন্টেন্ট, দেখবেন ক্লায়েন্ট আপনাকে টাইটেল দিয়ে দিবে, এটাকে বলা হয় টাইটেল, একটা কন্টেন্টের শিরোনাম। আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি টাইটেলের জায়গায় টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যে ঘর আছে, এখন এই জায়গায় আমাদের অপটিমাইজেশন করতে হবে। তো এখানে আমরা কি করব, পরবর্তীতে যতটুকু কন্টেন্ট আছে এই জায়গা থেকে কপি করব। দেখেন আমি দেখাই, এখান থেকে আমরা এতটুকু কপি করব। এখান থেকে গিয়ে কপি করলাম,
কপি করার পর আমরা এখানে আসলাম, আসার পর এই জায়গায় পেস্ট করলাম। জাস্ট কপি অ্যান্ড পেস্ট, আর কিছু না। ইন্টার দিলে এক ঘর নিচে আসলাম। এক ঘর নিচে আসার পর আমরা এখান থেকে এটাকে বলা হয় একটা কন্টেন্টের হেডিং। এই যে 1 নাম্বার যেটাকে পয়েন্ট, হোয়াট ইজ রিয়েল স্টেট, আমরা এই জায়গা থেকে হোয়াট ইজ রিয়েল স্টেট এই জায়গা থেকে এটাকে আমরা কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি, যারা কম্পিউটারে কাজ করে। এইটা নর্মাল টেক্সটটা আছে। এখন হেডিং 1 2 3 4 5 6 বিষয়ে আমি কথা বলছিলাম। এইটাকে যদি আমি হেডিং এ রাখি তখন কি করব, এটাকে আমি পুরোটুকু মার্ক করলাম। মার্ক করার পর এই জায়গায় প্যারাগ্রাফ লেখা আছে, প্যারাগ্রাফে ক্লিক করার পর আমি এই জায়গায় H1 আছে, H2 আছে, আমি এটা H2 তে দিয়ে দিলাম। যদি আমি এটাকে বোল্ড করতে চাই, বি তে ক্লিক করব, তাহলে এটা একটু বোল্ড হয়ে যাবে। তারপর আমি আবার এই কন্টেন্টে আসলাম। রিয়েল স্টেটের যে কন্টেন্টটা, এখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি হচ্ছে কপি করলাম। কপি করার পর এই জায়গায় আমি কি করলাম, আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার ইন্টারে গেলাম। পরবর্তীতে যেটা আছে এইটা হচ্ছে আমি আবার হেডিং দিলাম। H2 আপনি বারবার রাখতে পারবেন, H3 বারবার রাখতে পারবেন, বাট রাখাটা ইম্পর্টেন্ট। এটা ইটস ডিপেন্ড অন ইটস ডিপেন্ড অন ইম্পর্টেন্সের উপরে ডিপেন্ড করবে এটা। আমরা এন্টারে ক্লিক করলাম। করার পর এখান থেকে রিয়েল স্টেট, এখান থেকে আবার এতটুকু আমি কপি করলাম, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। যদি ডক্সে সবকিছু সুন্দরভাবে সাজানো থাকে তাহলে আমরা কি করতে পারি, পরবর্তীতে যা যা আছে সব একত্রিত ভাবে কপি করতে পারি। তো আমি এখান থেকে কন্টেন্ট পুরোটুকু কপি করে নিলাম। এতটুকু আমি কন্টেন্ট কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি যাওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। পরবর্তীতে এগুলো আপনি হেডিং 4 এ 5 এ 6 এ এগুলো আপনি ম্যাচ করতে পারবেন। এটা আমি 5 এ রাখলাম, এটা আমি হচ্ছে 4 এ রাখলাম। এভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এভাবে কন্টেন্ট অ্যাডজাস্ট করতে পারলাম। যদি কোনো ইমেজ ব্যবহার করার প্রয়োজন হয় তখন আমরা কি করতে পারি, এখানে আমি ইন্টার করলাম। ইন্টার করার পর একটা ইমেজ প্রয়োজন, অ্যাড মিডিয়াতে আমরা উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফাইলে যাওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট ফাইলে যাওয়ার পর আপনার ইমেজটা ক্লায়েন্ট যেখান থেকে দেবে ওই ইমেজটা আপনি এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর আমি এখানে ইনসার্ট ইনটু দ্য পোস্ট দিলাম, তার মানে পোস্টের মধ্যে চলে গেছে। এখন ক্লায়েন্ট এটা সাইজ দিতে পারে, যদি সাইজকে অপটিমাইজেশন করতে হয় তখন আমরা কি করব, ইমেজকে ক্লিক করব। ক্লিক করার পর পেন আইকনে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর মিডিয়াম, লার্জ, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি আমাদের ক্লায়েন্ট বলে দেয় হাইট এত দিবা অ্যান্ড ওয়াইড এত দিবা, তখন আমরা কাস্টম সাইজে যাব। ওয়াইড আমরা এত দেব অ্যান্ড হাইট হচ্ছে আমরা এত দেব। সাথে 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 আপনি এটা লেফট লাইনে রাখবেন নাকি রাইট লাইনে রাখবেন নাকি সেন্টারে রাখবেন, মাঝ বরাবর রাখবেন। আমি এখানে আপডেট দিয়ে দিলে দেখবেন মাঝখানে চলে আসছে। আবার এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, যেমন থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। লার্জ সাইজ আপডেট করলে এই ইমেজটা বড় হয়ে আসবে। বাট আমি এখান থেকে মোটামুটি এখান থেকে মিডিয়াম সাইজে দিয়ে দিলাম। তারপর আপডেট করলাম। আপডেট করার পর এই জায়গায় আপনি দেখবেন যে যখন ইমেজে ক্লিক করবেন, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট আমি যদি লেফটে রাখি অ্যান্ড হচ্ছে কন্টেন্টটা যদি একটা স্পেসটা আমি কমিয়ে দেই, তাহলে এটা কন্টেন্টের ভিতরে চলে যাবে। এই স্টাইলটা অনেক সুন্দর লাগে, এটাকে আমি চাইলে এভাবে সুন্দরভাবে একটা কন্টেন্টের মধ্যে সেট করতে পারি। আমি যতটুকু দেখাইছি ততটুকু সবাই বুঝছেন? পারবেন ততটুকু? জাস্ট কপি এন্ড পেস্ট করা। কপি যে আমি আমি যে কন্টেন্টটা বসালাম এই কন্টেন্টটা আমি আপনাদের দিয়ে দেব। ক্লাস দেখলে সহজ মনে হয় না? ক্লাস করতে কঠিন মনে হয়, বাট রিপিট দেখলে তো সহজ মনে হওয়ার কথা। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ পারবেন, তাই না? তার মানে আমার কন্টেন্টটা আমি দিয়ে দেবো, আপনারা জাস্ট এতটুকু সাজাবেন। আর এই ইমেজটা গুগল থেকে যে কোনো একটা জায়গা থেকে আপাতত নিয়ে যাবেন, আপাতত এটা নিয়ে নেবেন, নো প্রবলেম। এখন আমরা মূল কাজে আসি। ক্লায়েন্ট এরকম ভাবে পোস্ট করে রাখতেও পায়। তখন আমরা এই পোস্ট থেকে অল পোস্টে গিয়ে আমরা এটাকে কি করতে পারি, আমরা এখান থেকে একটা নতুন একটা ট্যাব নিয়ে যদি দেখি, অল পোস্টে গিয়ে আমরা তার যে পোস্টগুলো পোস্ট থেকে আমরা এখান থেকে এডিট করতে পারি। বাট যেহেতু আমরা প্রথম থেকে দেখতেছি যে কিভাবে আমরা নিজেরাই পোস্ট করব, নিজেরাই কন্টেন্টটাকে অপটিমাইজেশন করব, তাহলে আমাদের জন্য সবই একসাথে শেখা হয়ে যাবে।
ওকে, এখানে আমাদের অন পেজ এসিওর জন্য আমরা নিচে আসবো। নিচে আসার পর যখন আপনি র্যাঙ্ক ম্যাথ এসিওটা প্লাগইনটা ইনস্টল করবেন, জাস্ট আপনাদের এরকম ভাবে আসবে। এখান থেকে বেসিক এসইও আসবে, অ্যাডিশনাল এসইও আসবে, টাইটেল রিডেবিলিটি আসবে, কন্টেন্ট রিডেবিলিটি আসবে। আমাদের এই জিনিসগুলা ক্রস চিহ্ন আছে, আমাদের সবগুলা ফিক্স করতে হবে। প্রতিটা প্রতিটা টার্গেটেড কিওয়ার্ড, একটা করে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে একটা করে পেজ অপটিমাইজেশন করতে হয়। আপনি এখানে টার্গেটেড কিওয়ার্ড ধরেন রিয়েল স্টেট, রিয়েল স্টেট না, আমরা টপটা যোগ করে দেবো যেন সবগুলো ভুল আসে, আমরা যেন ফিক্স করতে পারি। এই জন্য আমি টপ সহ নিলাম। টপ রিয়েল স্টেট টার্গেটেড কিওয়ার্ড, ক্লায়েন্ট আপনাকে বললো যে টপ রিয়েল স্টেট এইটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এবং তুমি এই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে অন পেজ এসইও অপটিমাইজেশন করো। আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও তে যাওয়ার পর ফোকাস কিওয়ার্ডে গিয়ে আমরা এখানে একটা ফাঁকা অংশ বা ঘর দেখতেছি, এখানে গিয়ে আমরা এটাকে কি করব, আমরা এটাকে পেস্ট করে দেব, তাহলে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে চলে আসবে, তাই না? ঠিক এই জায়গায় যখন টার্গেটেড কিওয়ার্ডটা আসবে, তখন আমাদের প্রতিটা সেগমেন্ট স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। এর আগে আমি রুলস গুলো বলে দিয়েছিলাম, রুলস গুলো মনে আছে আপনাদের? রুলস গুলো পড়ছিলেন এর আগে যে একটা ওয়ান পেজ এসিও রুলস গুলো বলে দিলাম এর আগের ক্লাসে শেষে, এই রুলস গুলোর কথা মনে আছে আপনাদের? মনে আছে? দেখছিলেন? রিপিট দেখছিলেন? ক্লাস তো মাত্র সপ্তাহে 2টা, সারা সপ্তাহ তো আপনারা ফ্রি থাকেন, ক্লাসগুলো দেখার টাইম পান না। ভুলে গেছেন? ফোন টিপার কথা তো কেউ ভুলে যান না। আচ্ছা, এখানে আমাদের প্রথম কি, বেসিক এসইও। ও আচ্ছা, বেসিক এসইও, বেসিক এসইও গুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে ফার্স্ট যে অপশনটা আছে, হুররে ইউ আর ইউজিং এ ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, আমি কিন্তু ফোকাস কিওয়ার্ডটা এখানে বসে দিছি, টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে বসে দিছি। তার মানে কি, আমার টার্গেটেড কিওয়ার্ডটা টুলস এখন এটাই ধরে নেবে। আমার এই জায়গায় বলতেছে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। আমি একটা রুলসে একটা কথা বলছিলাম যে ইউজ টার্গেটেড কিওয়ার্ড, তুমি টার্গেটেড কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করবা? এসইও টাইটেলে। তো আমার এখানে টাইটেলে টার্গেটেড কিওয়ার্ডটা আছে কি নাই, এইটা আমাকে মাস্ট, যেটা টার্গেটেড কিওয়ার্ডটা ধরবেন এইটা আপনার টাইটেলে ব্যবহার করতেই হবে, করতেই হবে। বোঝা গেছে? এটা বুঝছেন সবাই, যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে থাকবেই, থাকতেই হবে, যে কিওয়ার্ডটা দিয়ে আমি এই পেজটাকে অপটিমাইজেশন করব। এটা বোঝা গেছে? টপ রিয়েল স্টেট এটা আমার টার্গেটেড কিওয়ার্ড, অ্যান্ড এইটা কিসে আছে? এটা এখানে আছে। বুঝছেন? বলেন তো, টাইটেলের লেন্থ কত? গুগল অ্যালগোরিদম অনুযায়ী টাইটেলের লেন্থ কত? বলে দিছিলাম না আগের ক্লাসে? টাইটেলের লেন্থ কত? লেন্থ কত? 75, 70? 55 থেকে 10%? আন্দাজে এমনি একটা বলেন কেন? আমি কিন্তু স্লো, আপনাদের ক্লাস নিতে সবাই শুধু বলে স্লো যান, তারপর আমি চেষ্টা করতেছি স্লোতেই ক্লাস নেওয়ার জন্য। আমি বুঝি না স্লো বলতে আপনারা কিভাবে বোঝান, মানে আমি কথাটা আরো ধীরে ধীরে বলবো নাকি হচ্ছে একদম আস্তে আস্তে যাব? না, 2.5 এগুলো আসে কেন? আচ্ছা, কম্পিউটারের কাজগুলো আর একটু স্লো দেখাবো, আচ্ছা।
ওকে, থেমে থেমে, আচ্ছা। থেমে থেমে বলতেছি তো, সব আলাদা আলাদা বলতেছি না। তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে আছে, তাই না? এটা সবাই বুঝতে পারছেন, এবং টাইটেল লেন্থ হচ্ছে দেখেন, আরেকজন লিখছে 30 থেকে 50। আপনাদের বলে দিলাম 55 থেকে 60, আপনি 30 থেকে 50 বানাইলেন, এক একজন 75 বানাইলেন, এক একজন 85 বানাইলেন, যেটা মন চায় ওটাই বলেন। তো টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে আছে, তো একটা অপশন গেল। তো প্রতিটা অপশন আলাদা আলাদা থেমে থেমে বলতেছি, সমস্যা নাই। সেকেন্ড অপশনে যাই। সেকেন্ড অপশন, সেকেন্ড অপশনে কি আছে? ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর এসইও মেটা ডেসক্রিপশন। আমাদের এখানে এটা হচ্ছে প্রিভিউ, গুগলে কিভাবে এটা শো করবে, আপনার ইউআরএল কিভাবে শো করবে, আপনার টাইটেল কিভাবে শো করবে, আপনার মেটা ডেসক্রিপশন কিভাবে শো করবে। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা এসইও মেটা ডেসক্রিপশনে নাই। স্বাভাবিকভাবে মেটা ডেসক্রিপশন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, না দিলে এটা আমরা কেমনে রাইট করবো এটা আমরা পরের ক্লাসে দেখবো। তো মেটা ডেসক্রিপশনটা আমি এখান থেকে কি করলাম, কপি করলাম। কপি করার পর মেটা ডেসক্রিপশনটা এই জায়গা থেকে কপি করার পর আমি এখানে গেলাম, যাওয়ার পর প্রিভিউতে যাওয়ার পর এডিট স্নিপে গেলাম, যাওয়ার পর ডেসক্রিপশনের জায়গায় আমি ডেসক্রিপশন বসায় দিলাম, তারপর এটাকে আমি ক্রস করে দিলাম। তার মানে এখন মেটা ডেসক্রিপশনে এই টার্গেটেড কিওয়ার্ডটা টপ রিয়েল স্টেট আছে, যার কারণে মেটা ডেসক্রিপশনটা বলতেছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। তোমার ফোকাস কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে কি পাওয়া গেছে, তাই না? তার মানে আমি কোথায় গেলাম, এই র্যাঙ্ক মেতে যাওয়ার পর এডিট স্নিপে যাওয়ার পর এখানে মেটা ডেসক্রিপশনটা জাস্ট আমি বসায় দিলাম, তারপরে কেটে দিলাম। জাস্ট এটা আমার কি হলো, এটা আমার সিগন্যাল আসলো গ্রিন, তাই না? ক্রস থেকে গ্রিন। এই মেটা ডেসক্রিপশনের অপশনটা সবাই বুঝছেন? সব আলাদা আলাদা করে বোঝাবো না। মেটা ডেসক্রিপশনের বিষয়টা বোঝেন নাই কে কে বলেন? মেটা ডেসক্রিপশন বলতে কি বোঝায় এটা আগের ক্লাসও বলছি, বলেন তো। মেটা ডেসক্রিপশনের লেন্থ কত, গুগল গুগল অ্যালগোরিদম অনুযায়ী লেন্থ কত মেটা ডেসক্রিপশনের? 75। রাহাত মনসুর। 155 থেকে 160। আর মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এটা মনে আছে আপনাদের? মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এটা মনে আছে? মনে আছে। তার মানে আমরা এখানে মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করলাম, তাই না? বোঝা গেছে? আচ্ছা, ক্লাসটা যারা একটু একটু কম বুঝতেছেন, অনেকেই কম বুঝবেন, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তারপর দেখেন ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দা ইউআরএল। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল এ ব্যবহার করা আছে, বাট কেমনে ব্যবহার করা আছে? এই যে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কটা বলা হয় ইউআরএল। এখানে আমরা সবগুলো লিঙ্ক আমরা দেখতেছি পারমালিঙ্কের জায়গায়, বাট আমরা আননেসেসারি কিছু রাখবো না, শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ডটা আমরা রাখবো। এখানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি? টপ রিয়েল স্টেট। এখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করার পর এই যে পারমালিঙ্ক দেখতেছেন, এই পারমালিঙ্কের এই জায়গায় গিয়ে আমরা এডিট অর নামের একটা অপশন আছে, ঠিক এডিট নামের অপশনের উপরে গিয়ে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে আন্ডারস্ট্যান্ডিং টপ রিয়েল স্টেট কম্প্রেসিভ গাইড, এগুলো আমি সব কেটে দেব। দেওয়ার পর আমার টার্গেটেড কিওয়ার্ডটা যেটা ছিল টপ রিয়েল স্টেট, এটাকে আমি শুধুমাত্র এখানে পেস্ট করে ওকে দেব। তার মানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে থাকলো, এবং 70। এটা কত ক্যারেক্টার রাখবেন বলেন তো? ইউআরএল কত ক্যারেক্টারে রাখতে বলছি? এখানে শো করতেছে না, বাট আমরা যদি উপরে যাই, উপরে যাওয়ার পর, আমরা এখানে সেভ ড্রাফট নামে একটা অপশন আছে, আমরা সেভ ড্রাফটে ক্লিক করব। তাহলে এইটা শো করবে। তাহলে এইটা আমরা নিচে আসলে শো করবে 75 ক্যারেক্টার, রাইট? তার মানে অনেকে ক্লাস দেখছেন। এখন বলা আছে যে ফোকাস কিওয়ার্ড
ডাজ নট অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ ইয়োর কন্টেন্ট। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কন্টেন্টের শুরুর দিকে নাই। যদি না থাকে, ফোকাস কিওয়ার্ড ডাজেন্ট অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ ইয়োর কন্টেন্ট, যদি না থাকে আমরা কত ক্যারেক্টারের মধ্যে, সরি কত ওয়ার্ডের মধ্যে রাখবো বলেন তো? কি বলছিলাম এটা, মনে আছে? আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক তারপর বলি। আপনারা বলেন এতক্ষণে যে কত ক্যারেক্টার, এটা নিয়ে আমি কি বলছিলাম? ওকে, তার মানে আমরা বলছিলাম যে ফার্স্ট 10% অফ বিগিনিং অফ ইয়ার কন্টেন্ট রাখতে হবে, তাই না? এখানে ওয়াট কত, 1344 ওয়াট, তার মানে কত ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে রাখতে হবে? তো এখানে জাস্ট, জি জি, আপনারা যে ওয়েবসাইটটা করছেন ওই ওয়েবসাইটের ভিতরে করতে হবে। তো এখানে আমরা যেটা করব, যে উপরে যেটা আছে রিয়েল স্টেট, আমরা এখানে লিখে দিলাম যে টপ রিয়েল স্টেট, তাহলে টার্গেটেড কিওয়ার্ডটা কিন্তু এখানে প্রথমই থেকে গেল। তার মানে প্রথম 10%-এর মধ্যে মাস্ট থাকবে, যেহেতু আমি প্রথমেই ব্যবহার করছি। এখন এই জায়গায় বলতেছে যে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ কন্টেন্ট, মানে ফোকাস কিওয়ার্ডটা 10%-এর মধ্যে আছে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা, তাই না? এখন হচ্ছে ফোকাস কিওয়ার্ড ফন্ট ইন দ্য কন্টেন্ট, কন্টেন্টের বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গেছে। এইটা ডিপেন্ড করবে কন্টেন্ট রাইটারের উপর এবং ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট আপনাকে যেরকম কন্টেন্ট দেবে ওইটার উপর আপনাকে বেস করে এটা রেজাল্ট দেবে।
অ্যাডিশনালের মধ্যে কি কি আছে? ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং এ লাইক H2, লাইক H3, লাইক H4, ইটিসি ম্যাক্সিমাম থাকবে। বাট আমরা যেহেতু টপটা অ্যাড করছি যার কারণে ওই জায়গাগুলোতে নাই। তার মানে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না সাব হেডিং লাইক H2, H3, H4। এখানে সাব হেডিং কোনগুলা? সাব হেডিং হচ্ছে এইগুলো, হচ্ছে সাব হেডিং, যেমন হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে নিচে যদি আসে এইটা। এখন সাব হেডিং এর মধ্যে আমি কিভাবে অ্যাড করতে পারি? রিয়েল স্টেটের আগে যদি আমি শুধুমাত্র টপটা লাগিয়ে দেই তাহলে মোটামুটি ঠিক হবে। বাট এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে যে কন্টেন্টে আমরা কোনো কিওয়ার্ড অ্যাড করব অথবা কিওয়ার্ডের আগে পিছে কোনো কিছু অ্যাড করব তখন কিন্তু গ্রামাটিক্যালি ঠিক রেখে করতে হবে। তো এখানে আমরা যখন সাব হেডিং এ অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে আসতেছে যে ফোকাস কিওয়ার্ড ফন্ট ইন দ্য সাব হেডিং, মানে সাব হেডিং গুলোর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা খুঁজে পাওয়া গেছে। এটা সবাই বুঝছেন তো, তাই না? সাব হেডিং গুলো কি, এবং সাব হেডিং এর মধ্যে ওই টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে যে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আপনি অপটিমাইজেশন করতেছেন। তারপর দেখেন অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টারনেটিভ টেক্সট। ইমেজের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে হবে। কিভাবে বসাবো? আমার টার্গেটেড কিওয়ার্ড কোনটা? টপ রিয়েল স্টেট, এটা আমার টার্গেটেড কিওয়ার্ড। এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখন হচ্ছে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে পেন আইকনে এডিটে ক্লিক করব। উপরে দেখবেন অল্টারনেটিভ টেক্সট লেখা আছে, এখান থেকে আমরা পেজটে ক্লিক করলাম। তাহলে বুঝতে পারছেন যে ইমেজের মধ্যে কিভাবে আপনি টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন। যখন এটা রাখবেন তখন ওই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ করবে, যেমন আমরা প্রথম ক্লাসে একটা আহ, উদাহরণ দেখছিলাম ব্ল্যাক টি শার্ট নিয়ে। ব্ল্যাক টি শার্ট লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পর এখানে যখন আমি ইমেজে আসলাম সকল কালো টি শার্ট গুলো আমার সামনে আসলো। বাট গুগলের রোবট কিভাবে বুঝলো যে এটাই কালো টি শার্ট? ঠিক এই কাজটা করার জন্য এভাবে আসছে। এখন বুঝতে পারছেন? ওকে, এটা আমরা বুঝলাম। কিওয়ার্ড ডেনসিটি ইজ 0.30, হুইচ ইজ লো। দ্য ফোকাস কিওয়ার্ড এন্ড কম্বিনেশন অ্যাপিয়ার্স 4 টাইম। এখানে কিওয়ার্ডের ডেনসিটি কম আছে না বেশি আছে বলেন তো? কিওয়ার্ডের ডেনসিটিটা কত রাখতে হবে? কি বলছিলাম? কম আছে, তাই না? কিওয়ার্ডের ডেনসিটিটা কম আছে, তাহলে কিওয়ার্ডের ডেনসিটিটা বাড়াতে হবে। 2 পয়েন্ট, অনেকবার বাড়াতে হবে। তো অনেকবার, একটা কথা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে 0.30, তার মানে নাই বললেই চলে। এখানে টার্গেটেড কিওয়ার্ডটা রিয়েল স্টেট হতো, বাট আমি টপটা অ্যাড করছি। কেন অ্যাড করছি? যেন সবগুলো ক্রস আসে, আপনারা যেন প্রপারলি বুঝতে পারেন। যখন ক্লায়েন্ট আপনাকে একটা কন্টেন্ট দেবে ওই কন্টেন্টে আপনার সর্বোচ্চ 5 থেকে 6 বার কমাতে হবে অথবা বাড়াতে হবে। 3, 4, 5 বার, এর বেশি কম বেশি হবে না। বাট এখানে যেহেতু টপটা নতুন ভাবে অ্যাড করছি, পুরোটাই নতুন, যার কারণে এখানে অনেকবার ওই টার্গেটেড কিওয়ার্ড বানাতে এই টপটা আমার অ্যাড করতে হবে। এখন কোথায় কোথায় রিয়েল স্টেট আছে, সব রিয়েল স্টেটের আগে আমি এখন টপটা আমি আপাতত বসায় দেব। কারণ যদি গ্রামাটিক্যাল সবকিছু একদম পিওরলি যদি এখন করতে যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটিটা বাড়ানো। কিওয়ার্ডের ডেনসিটিটা তো সবাই বুঝতে পারছিলেন, তাই না? মানে এই কন্টেন্টে টার্গেটেড কিওয়ার্ডের ঘনত্ব কম আছে, আমি বাড়াবো। আমি কন্ট্রোল এফ এ ক্লিক করে, মানে এটাকে বলা হয় কন্ট্রোল ফাইন্ড, আমি এখানে লিখবো রিয়েল স্টেট। রিয়েল, ESTATE। তাহলে ওই আমাকে মার্ক করে দেবে যে রিয়েল স্টেট কোথায় আছে। এখন যতগুলো রিয়েল স্টেট আছে সবগুলোর আগে যখন আমি একটা করে একটা করে আমি টপ টপ রিয়েল স্টেট হয়ে যাবে, তার মানে কি টার্গেটেড কিওয়ার্ডের ডেনসিটিটা বেড়ে যাবে, তাই না? আপাতত আমি বাড়ানোর জন্য হলেও আমাকে এটা অ্যাড করতেই হবে। তবে ক্লায়েন্ট যে কন্টেন্টটা দেবে ওই জায়গায় এতটা কম বেশি হবে না, কারণ যারা কন্টেন্ট রাইটার তারা জানে যে একটা কন্টেন্ট রাইট করতে টার্গেটেড কিওয়ার্ডের ডেনসিটিটা ঠিক রাখতে হবে। তাদের কাছে 3, 4, 5 বার এরকম কম বেশি হতে পারে। বাট এইরকম এরকম হবে না, কারণ আমরা টপটা আলাদাভাবে অ্যাড করছি, যার কারণে প্রতিটা কিওয়ার্ডের শেষে আমাকে টপটা আমার অ্যাড করা লাগতেছে। কিন্তু রিয়েল স্টেটটা কিন্তু ঠিকই ছিল। যদি টার্গেটেড কিওয়ার্ডটা রিয়েল স্টেট হতো তাহলে আমাকে এভাবে অ্যাড করতে হতো না, যার কারণে আমি এখন অ্যাড করব। তো যেখানে যেখানে আছে আমি জাস্ট টপটা লাগিয়ে দেবো, তার মানে টার্গেটেড কিওয়ার্ডের সংখ্যাটা কন্টেন্টের মধ্যে বাড়বে, কন্টেন্টের মধ্যে বাড়বে।
এখানে আমি টপ দিয়ে দিলাম, এখানেও আমি টপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানেও আমি টপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি টপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায়ও টপ দিয়ে দিলাম। এই জায়গায়ও টপ দিয়ে দিলাম। জাস্ট এই জায়গায় আমি টপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় আমি টপ দিয়ে দিলাম। তারপর এগুলো বাড়তেছে, আমি যতবার ব্যবহার করতেছি কিওয়ার্ডের ডেনসিটি অর্থাৎ কিওয়ার্ডের ঘনত্ব বেড়ে গেছে 1.68। তার মানে আপাতত এতটুকুই রাখি, আরো বাড়ানো লাগবে, 2 থেকে 2.5% রাখা লাগবে। 23 বার ব্যবহার করা আছে, 1300 ওয়ার্ডে মিনিমাম আপনার ব্যবহার করতে হবে 27-28 বার, তাহলে আপনার কিওয়ার্ডের ডেনসিটি ঠিক থাকবে। তো এইটা, এই জিনিসটা বুঝছেন তো? আমি যতটুকু বললাম কিওয়ার্ডের ডেনসিটি বিষয়টা বুঝছেন সবাই? কিওয়ার্ডের ঘনত্বটা? আচ্ছা আচ্ছা, বুঝলেই হয়েছে, আর কিছু প্রয়োজন নেই ইনশাল্লাহ। আমাদের এই জায়গায় পরবর্তী স্টেপে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কড আউট টু দা এক্সটার্নাল রিসোর্স। দেখেন, এক্সটার্নাল লিঙ্ক বলতে কি বোঝায়? আমাদের বাহিরের একটা লিঙ্ক দিতে হবে। এই বাহিরের লিঙ্কটা কেন দিতে হয়? দেখেন, গুগল অ্যালগোরিদম, গুগল কি বলছে যে তুমি যখন একটা কন্টেন্ট পাবলিশ করবা, এই কন্টেন্টে তুমি একটা, এই রিলেটেড কন্টেন্টের লিঙ্ক তুমি বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক তুমি তোমার কন্টেন্টের কোনো একটা ওয়ার্ডে তুমি অ্যাড করো। এর কারণটা কি? কারণ মানুষ বা ইউজাররা যখন এই কন্টেন্টটা, গুগল সবসময় ইউজারদের জন্য কাজ করে, যারা পাঠক। আপনার কন্টেন্টটা পাবলিশ করার উদ্দেশ্যে মানুষ যেন পড়ে, তাই না? এই কন্টেন্টটা পড়ার সময় যদি এর থেকে বেটার কন্টেন্ট আশা করে অথবা আপনার কন্টেন্টের সম্পূর্ণ ইনফরমেশন পাচ্ছে না, সে যেন ওই লিঙ্কে ক্লিক করে ওই কন্টেন্ট দেখতে পায়। বোঝা গেছে? যার কারণে আমাদের একটা অথরিটি সম্পন্ন ভালো ওয়েবসাইটের লিংক অ্যাড করতে হবে, যেটা থেকে মানুষ, অডিয়েন্স যারা আছে তারা ওই জায়গা থেকে ইনফরমেশন পাবে। বাহিরের একটা ওয়েবসাইট, আমি এই এই টপিকটা কি ছিল, আন্ডারস্ট্যান্ডিং টপ রিয়েল স্টেট। এটা আমি কপি করার পর আমি গুগলে সার্চ করব, বাট গুগল এইটাও বলছে যে তুমি চাইলেও কম্পিটিটরের লিঙ্ক ব্যবহার করবে না, কম্পিটিটরের লিঙ্ক ব্যবহার করলে তুমি তাকে টপকাইতে পারবে না। তার মানে আমি এখানে যাওয়ার পর আমি মনে করেন উইকিপিডিয়া লিখে সার্চ করলাম। তার মানে কি, আমি উইকিপিডিয়া থেকে যদি লিঙ্ক নেই, রিয়েল স্টেট, উইকিপিডিয়া কখনো আমার কম্পিটিটর হতে পারে না, তবে সবগুলো দেওয়া ঠিক না উইকিপিডিয়ার। এখান থেকে আমরা কপিতে যাব, কপিতে যাওয়ার পর আমি যে কোনো একটা ওয়ার্ডের উপর, যেমন এই রিয়েল স্টেট, এর উপর আমি কি করলাম, এখানে আমরা ইনসার্ট লিঙ্কে যাব, যাওয়ার পর এটাকে আমি পেস্ট করে দিলাম, তারপর আমি ইন্টার করে দিলাম। তাহলে কি হলো দেখছেন, এখানে কেউ ক্লিক করলে লিঙ্কটা চলে আসে। কন্টেন্টের এখানে কেউ ক্লিক করলে ডিরেক্ট সে ওই লিঙ্কে চলে যেতে পারবে। এইটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক বা আউটবাউন্ড রিসোর্স। এখন সবাই বুঝতে পারছেন আউটবাউন্ড লিঙ্কটা কি? কাইন্ডলি বলবেন। গ্রেট, ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স। সুন্দর, তুমি এক্সটার্নাল রিসোর্স অ্যাড করছো। অ্যাটলিস্ট ওয়ান ইন্টারনাল লিঙ্ক উইথ ডু ফলো কন্টিনিউর কন্টেন্ট। অন্তত পক্ষে একটা লিঙ্ক তুমি ব্যবহার করছো। বোঝা গেছে? এটা এক্সটার্নাল লিঙ্কটা মানে আমার কন্টেন্টের সাথে রিলিভেন্ট কোনো কন্টেন্ট, মানে একই কথা বলে এই কন্টেন্ট, বাট বাইরের কোনো লিঙ্কের সাথে আমার এটা অ্যাড করতে হবে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। বোঝা গেছে? আমরা যে কোনো ওয়ার্ডকে আমরা সিলেক্ট করব, এখানে গিয়ে আমরা এই যে লিঙ্কে ক্লিক করব, ইনসার্ট লিঙ্কে, তাহলে ওইটা লিঙ্ক হয়ে যাবে। তারপর কি বলছে? উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক ইন ইওর কন্টেন্ট। তোমার কন্টেন্টের মধ্যে কোনো ধরনের ইন্টারনাল লিঙ্ক খুঁজে পাওয়া যায় নাই। ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায়? গুগল এইটা বলছে, তুমি যখন কন্টেন্ট পাবলিশ করবা, দেখেন একজন ইউজার আপনার কন্টেন্টে আসলো, আসার পর আপনার অন্য কন্টেন্টে যদি কেউ যেতে চায় তখন কি করতে হবে? মনে করেন যে আপনার এটা হোম পেজ, এটা সার্ভিস পেজ, এটা প্রোডাক্ট পেজ, এটা হচ্ছে ব্লগ পেজ, অথবা আরো ব্লগের বিভিন্ন ধরনের সার্ভিস আছে। এখন একজন ইউজার প্রথমে কোথায় আসলো? মনে করেন এটা হোম পেজ, একজন ইউজার ওয়েবসাইটে প্রথমে হোম পেজে আসলো, আসার পর আপনার এই পেজে আসলো, কোনো একটা সার্ভিস পেজে আসলো। সে যদি এই পেজে যেতে চায় তাহলে কি করতে হবে? এখান থেকে পিছে যাবে, পিছে গিয়ে এখানে যাবে, তাহলে কি হয়? একটা ওয়েবসাইটের বাউন্স রেটটা বেড়ে যায়। কেমনে? এখানে যখন আপনার আসলো, আসার পর যখন পিছে গেল একবার লোড হলো,
এখানে যখন আসলে এই জায়গায় একবার লোড হলো, তার মানে কি আপনার প্রতিটা পেজের টাইমটা স্পেন্ডটা কিন্তু কমে যাইতেছে যখন পিছে পিছে যাবে, তারপর এখানে যাবে। তার মানে কি এই ওয়েবসাইট গুলো বাউন্স রেটটা বেড়ে যায়, তার মানে আসলো বাট এইটা পড়লো না, আমার তো পড়ার দরকার নাই কারণ আমি এখানে যাব। বাট গুগল বলে যে তুমি কি করবা, ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করবা। তুমি এই কন্টেন্টের মধ্যে, আমি যদি এই লিঙ্কটা ব্যবহার করি, এই ইন্টারনাল লিঙ্ক হিসাবে এই লিঙ্কটা ব্যবহার করি, তখন ইউজাররা এখানে আসবে, এসে এখান থেকে চলে যাবে। তাহলে আর পিছে যেতে হচ্ছে না, আর বাউন্স রেটটা বাড়বে না। দেখেন র্যাঙ্কিং সেক্টরটা কিরকম, র্যাঙ্কিং সেক্টরটা এরকম ভাবে, যখন গুগল কিভাবে বোঝে এটা ইনফরমেটিভ কন্টেন্ট, গুগল সবসময় ইনফরমেটিভ কন্টেন্টকে র্যাঙ্ক করে। আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পর আমি এখন স্কোর দেখবো যে ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা দেখতেছি, তাই না? যদি আমার এই ইনফরমেশনটা ভালো না লাগে, আপনার যদি মনে হয় এই স্কোরটা হচ্ছে অন্য কান্ট্রির, আপনি কি করবেন, বের হয়ে যাবেন। গুগলে এরকম যখন সবাই বের হয়ে যাবে, তখন গুগলে একটা টাইম কাউন্ট হয়, এরকম একটা টাইমটা তারা সেভ করে রাখে গুগল সার্চ ইঞ্জিন, যে আসলো এবং কত সময় স্পেন্ড করলো। যদি গুগল দেখে যে সবাই টাইমটা স্পেন্ড করতেছে না, তখন ওই ওই কন্টেন্টটা গুগলের কাছে ইনফরমেটিভ হয় না, আনইনফরমেটিভ, বা ওইটা তার ওই কিওয়ার্ডের জন্য পারফেক্ট কিওয়ার্ড মনে হয় না। তখন কি হয়, এই ওয়েবসাইটের বাউন্স রেটটা বেড়ে যায়। তার মানে কি যখন ইনফরমেটিভ কন্টেন্ট হবে, তখন আসলো, আসার পর আপনি কি করতেছেন, আপনি যখন ইন্টারনাল লিঙ্ক, যেমন স্কোর কার্ড একটা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করছে তারা, তাহলে আমি এখান থেকে এই জায়গায় যাচ্ছি, তাই না? অন্য একটা পেজে যাচ্ছি ওইটার সাথে রিলিভেন্ট। তার মানে আমাদের রিলিভেন্ট ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতে হবে ওই পেজের সাথে, সামঞ্জস্যপূর্ণ কোনো পেজ। আমি স্কোয়াডে গেলাম, এখান থেকে আমি ওইবার স্কোয়াড দেখলাম, তার মানে কি আমার কিন্তু পিছে গিয়ে আবার ক্লিক বাজে গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে ওই জায়গায় যেতে হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, তার মানে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা নিজের ব্যবহার করা। তাহলে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, যেমন এটা আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, আপনাদের pantheon.io স্ল্যাশ পর্যন্ত ওইটা নিজের ওয়েবসাইটের লিঙ্ক। ওইটা আপনারা ব্যবহার করবেন কিভাবে, এখান থেকে নিয়ে নিজের ওয়েবসাইটের লিঙ্কটা, আমি এখান থেকে রিয়েল স্টেট এতটুকু মার্ক করলাম, তারপর এখান থেকে ইন্টারনাল লিঙ্কে যাব, ইনসার্ট লিঙ্কে যাব, পেস্ট করব, তারপর আমি এটাকে অ্যাপ্লাই করে দেব। তার মানে এইটা আমার কি হলো, ইন্টারনাল লিঙ্ক হিসাবে ব্যবহার করা হলো। বোঝা গেছে? ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন?
আচ্ছা, এই জিনিসগুলা, এই পাওয়ার ওয়ার্ড গুলা একটা টাইটেলকে আরো বেশি কি করে, শক্তি যোগায়। বোঝা গেছে? গ্রেট, তারপর হচ্ছে কি বললাম, টপ, তারপর হচ্ছে ক্লিয়ারলি, তারপর হচ্ছে ডেফিনেটলি, তারপর হচ্ছে আর্জেন্ট, হট, বেস্ট, এগুলো সব হচ্ছে পাওয়ার ওয়ার্ড। এই পাওয়ার ওয়ার্ড গুলা একটা টাইটেলকে আরো বেশি শক্তি যোগায়। এবং এইটা এইটা ডিপেন্ড করে কন্টেন্ট রাইটারের উপর। এটাও ডিপেন্ড করে কন্টেন্ট রাইটারের উপর, বাট পাওয়ার আউট গুলো হচ্ছে এইটা। এখানে পাওয়ার আউট হচ্ছে দুইটা। এই দুইটা পাওয়ার আউট কোনটা কোনটা? এই দুইটা পাওয়ার আউট হচ্ছে টপ এবং কম্প্রেসিভ। এটা ওই দুইটা হচ্ছে পাওয়ার আউট, যেটা একটা টাইটেলকে আরো সুন্দর করছে, সুন্দর করছে। বোঝা গেছে? ইওর এসইও টাইটেল ডাজেন্ট কন্টেন এ নাম্বার। তোমার টাইটেলের মধ্যে নাম্বারটা নাই, এইটাও বাধ্যতামূলক না। সবগুলোতে হয় না। যেগুলো ইনফরমেটিভ হয় ওইটার উপর আপনার, যেগুলো ইনফরমেটিভ কন্টেন্ট হয় ওইটাতে নাম্বার ব্যবহার করা যায় বেশি। যেমন আমি 25 দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে, এইটা একটা নাম্বার ব্যবহার করলাম বা ডিজিট ব্যবহার করতে বলে। বোঝা গেছে? দেন হচ্ছে ইউ ডোন্ট সিম টু বি ইউজিং এ টেবল অফ কন্টেন্ট। এইটাও ডিপেন্ড করে কন্টেন্টের উপর। টেবল অফ কন্টেন্টটা কি, সহজভাবে যদি আমরা বলতে চাই, বুঝতে চাই, একটা বই যখন আমরা পড়বো, মনে করেন আপনি ইংলিশ বই পড়বেন, ইংলিশ বই আপনার প্রতিটা অধ্যায়গুলো কিন্তু আলাদা আলাদা আছে, টেন্সের একটা, প্রিপজিশন একটা, তারপর হচ্ছে কি, এই যে প্রতিটা আহ, আমাদের প্রতিটা অধ্যায়গুলো যে আলাদা আলাদা, এই অধ্যায়গুলো আপনি কিভাবে খুঁজে পাবেন তাড়াতাড়ি? আপনি যখন বইটা ওপেন করবেন, বইটা ওপেন করার পর আপনি মনে করেন যে আপনি আহ কি টেন্সের অধ্যায়টা আপনি খুঁজে বের করবেন, তখন আপনি কি করবেন, আপনি আহ এখানে যাবেন, বইটা উল্টাবেন, উল্টানোর পর সূচিপত্র দেখবেন, তাহলে আপনি সরাসরি খুঁজে পাচ্ছেন। এইটা কিছুটা কন্টেন্টের ট্যাবল। যে প্রথম দিকে আমরা যারা হচ্ছে সৃজনশীল প্রশ্ন বলছি তারা আমরা জানি বা লিখছি, যে একটা কন্টেন্ট যখন আমরা ওই জায়গায় লিখতাম বা একটা প্রশ্নের উত্তর যখন লিখতাম, দুইটা তিনটা লাইন লেখার পর আমরা পয়েন্ট আকারে দিতাম, তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম পয়েন্ট আকারে দিতাম। এই পয়েন্ট গুলো দেওয়ার পর এই পয়েন্ট গুলোকে আমরা বিশ্লেষণ করতাম, তাহলে কি হতো, এটা কিন্তু আমার এটা রিডারকে বা এটা পড়বে কে, এটা আমার টিচার পড়বে, তার জন্য আমি লিখতেছি, তাই না? সে ওই পয়েন্টটা দেখার পর আপনি যদি সরাসরি বিস্তারিত লিখতেন, তার মাইন্ডে আসলে ওইটা পরিপূর্ণভাবে নাও আসতে পারতো। বাট আমি পয়েন্টগুলো আমি আলাদা আলাদা করে দিতেছি, এর কারণটা হচ্ছে আমার শিক্ষক যেন শুধুমাত্র পয়েন্টগুলো দেখতে পারে, ফাইন্ড আউট করতে পারে, দেন ওইটাকে আমি বিশ্লেষণ করতেছি, ওইটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এই জিনিসটা হচ্ছে টেবল অফ কন্টেন্ট, মানে একটা কন্টেন্টের সামারাইজ করা, প্রথমে একটা সামারি দেওয়া, যে আপনার কন্টেন্টটা আসলে কিভাবে শুরু হবে, কিভাবে কি হবে। এটা বুঝছেন সবাই? আচ্ছা, তারপর যদি দেখেন, ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, ওই যে আমাদের পুরো কন্টেন্টের মধ্যে যে ছোট ছোট আকারে লেখা লিখছি, এগুলোকে বলা হয় শর্ট প্যারাগ্রাফ। অ্যান্ড টু ইউর কন্টেন্ট, ইউর কন্টেন্টস ইমেজ অর ভিডিও, আমাদের একটা ইমেজ ব্যবহার করা আছে, এইটা এনাফ, এনাফ, এইটা এনাফ। ওকে, আমার এসইও স্কোর কত দাঁড়ালো? আমার এসইও স্কোর 89 দাঁড়ালো। আমার এসইও স্কোর 89 দাঁড়ালো। এখন এসইও স্কোরটা যদি 89 দাঁড়ায়, আপনাকে মিনিমাম 80 হলেই আপনি প্লাস মার্ক, 1 মার্কের জন্য আমরা গোল্ডেন পাইলাম না, নো প্রবলেম। বাট এইটা ডিপেন্ড করবে কন্টেন্ট রাইটারের উপর, কন্টেন্টের উপর। যদি আমাদের কন্টেন্টের হাত দিতে হয়, তখন আমাদের কন্টেন্ট রাইটারকে বলতে হবে, বা কন্টেন্ট রাইটারকে বলতে হবে যে আমার কন্টেন্টে এই প্রবলেম, বা হচ্ছে কন্টেন্টটা নিয়ে এটা করতে হবে, আমি কি এটাকে অপটিমাইজেশন করতে পারবো, আমি কি এটা ঠিক করতে পারবো, জাস্ট এতটুকু। তাহলে আমাদের সবগুলোই গ্রিন আসছে, তাই না? সহজ না কঠিন লাগছে বলেন? সহজ না কঠিন লাগছে? তারপর আমি আবার একটু রিভিউ করি, আমাদের কম্পিটিটর কিভাবে বুঝবো, এগুলো নিয়ে ক্লাস হবে, সামনে হবে। দেখেন, প্রথম আমাদের যেটা ঠিক করতে হয়েছে, হুররে, ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। তুমি তোমার টার্গেটেড কিওয়ার্ডটা এসইও টাইটেলে ব্যবহার করতে হবে, আমরা ব্যবহার করেছি। সেকেন্ড যেটা আমরা ব্যবহার করছি, ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, আমি আমার মেটা ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করছি। তো এখানে আমাদের ওইটা প্রবলেম না, যখন স্পিকারটা, মাইক্রোফোনটা অফ ছিল, তখন ওই যে পাওয়ার অটটা আমি সার্চ করছি, ওইটা পরে আমি বলছি, রিপিট বলছি এই জন্য। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড
টা আমার মেটা ডেসক্রিপশনে রাখছি, ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল ইউআরএল এ রাখছি, প্রথম 10%-এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখছি, এবং কন্টেন্টের বিভিন্ন জায়গায় রাখছি। সাব হেডিং গুলোর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখছি, ইমেজের ইমেজের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখছি, কিওয়ার্ডের ঘনত্বটা আমি বাড়াইছি, ইউআরএলটা 75। এটা আপনাদের রেড আসতে পারে, কিন্তু এটা প্রবলেম না। আমি আবারও বলতেছি, রিপিট এগেইন, যে এটা আপনাদের ফ্রি ওয়েবসাইট, তো এটা 75 ক্যারেক্টার্স এর উপরে যেতে পারে, এটা ক্রস আসতে পারে, বাট এটা নো প্রবলেম, এটা ফ্রি ওয়েবসাইটের জন্য। গ্রেট ইউআর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স, আমি বাইরের একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করছি, আমি ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করছি। তারপর হচ্ছে এখানে আমার এটাও ক্রস আসবে, বাট এটাও কিন্তু প্রবলেম না, এটা তাদের এআই কন্টেন্টটাকে ব্যবহার করতে বলতেছে, তাদের টুলসটাকে প্রমোট করতে বলতেছে, বাট এটা নো প্রবলেম। টাইটেল রিডাবিলিটির ক্ষেত্রে আমি তো বলেই দিলাম, কন্টেন্ট রিডাবিলিটির ক্ষেত্রে তো আমি বলেই দিলাম। এখন আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা এটা করে আমি যে কন্টেন্টের লিঙ্কটা দেব, বেসিক এবং অ্যাডিশনাল, এটা আপনারা কি করবেন, আমাকে স্ক্রিনশটটা দেবেন। আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি, একটু ওয়েট, পরে মনে থাকে না, এমনিতেই মনে থাকে কম, তারপর আরো অতিরিক্ত কাজ অ্যান্ড সবকিছু চাপে সবকিছু ভুলে যাই। তো আপনাদের এখন আমি এটা দিয়ে দিচ্ছি, আগে গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। মানে প্রবলেম প্রবলেম, এই গ্রুপে তো আমি অ্যাডমিন নাই, আপনাদের গ্রুপে। আচ্ছা, আমাকে একটু মেসেজ করতে হবে অফিসে। আমি দিয়ে দিছি, হয়তো এখন দিয়ে দিবে। আহ ওকে, আসলে অনপেজ এসইওটা আপনাদের হোমওয়ার্কটা, ক্লাস তো আবার আছে কাল দিন পরই, করবেন, করার চেষ্টা করবেন। কালকে তো সবার ছুটির দিন, তাই না? কালকে সবার ছুটির দিন, ক্লাস আমি আগে আপলোড করে দেবো, চিন্তা করেন না। হ্যাঁ, ডাউনলোড করা যাবে, ডাউনলোডও করা যাবে, সব ঠিক করা যাবে, ঠিক। ইনভাইট করা হয়েছে। ওকে। আচ্ছা, দিয়ে দিছি, ওটা অ্যাডমিনও করে নিলাম। অনেক কিছু পোস্ট করা থাকে, লাগে তো যার কারণে। ওকে। তো আই হোপ আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে তো আমি আছি আপনাদের। আহ, সবাই কিন্তু ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। যদি ক্রিয়েট না করতে পারেন, তারপর আমাকে একটু জানাবেন যে ক্রিয়েট করতে পারি নাই। আহ, আপনাদের তখন আবার অন্য ক্লাস আমি আপনাদের দিয়ে দেবো। আহ, তো এই জন্য চেষ্টা করবেন যে সবাই পারবেন আমি জানি, বাট দুই একজন প্রবলেম হতে পারে, বিভিন্ন কারণে প্রবলেম হয়। আর
ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা আছে ওইটা অবশ্যই সেভ করবেন, কারণ পরবর্তীতে লগ ইন করতে গেলে ওই পাসওয়ার্ড দিলে আসে না। ফ্রি ওয়েবসাইট তো, আর ডিরেক্ট যখন আপনার ওইটা লগ ইন করা থাকে তখন আসলে প্রবলেম হয় না। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। দেখা তো হয় না, কথা হয়। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।